প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। সাথে আছে আমি মুকসিমুল হাসান এবং আমাদের সঙ্গে তিনজন অতিথি স্টুডিওতে রয়েছেন। শুরুতেই আমরা তাদের সঙ্গে পরিচিত হব। একেবারে ডানে রয়েছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর রয়েছেন ডাক্তার তাজনুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। এবং সবার বামে আছেন আমার ডানে মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে স্টুডিওর বাইরে ভার্চুয়ালি যুক্ত আছেন আরও একজন অতিথি, মোহাম্মদ তালেবুর রহমান, ডিএমপি ডিসি মিডিয়া। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের তিনজন স্টুডিওর অতিথি, আপনাদের অনুমতি নিয়ে যেহেতু একটু ব্যস্ত সময় পার করছেন তালেব ভাই, তার সঙ্গেই শুরুতে একটু কথা বলে তাকে বিদায় দিই, তারপর আপনাদের কাছে শুনবো। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে গত 2-3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে 13 নভেম্বর ঘিরে একটি আতঙ্ক, আশঙ্কা, সেই সাথে সহিংসতা আমরা দেখছি ঢাকায়। আজকে কিছুক্ষণ আগেও ককটেল ফুটেছে টিএসসির সামনে, তার আগে আবার সেই সহিংসতার প্রতিবাদে মিছিল হয়েছে ডাকসুর নেতৃত্বে, তার আগে সারাদিন সবশেষ সূত্রাপুরে আমরা দেখেছি গাড়ি পুড়েছে। আবার কি ফিরে এলো সেই আগুন সন্ত্রাস? ধন্যবাদ। আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি কার্যক্রম নিষিদ্ধ একটি দল এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার ছড়িয়ে দেশে পরিকল্পিতভাবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিশেষ করে ঢাকা মহানগরীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এবং গত কয়েকদিনে এই এই ধরনের অপরাধ বেশ বৃদ্ধি পেয়েছে। আমরা এই বিষয়গুলো নজর রাখছি। আপনি জানেন ইতিমধ্যে আমরা আমাদের টহল কার্যক্রম থেকে আরম্ভ করে আমাদের নিয়মিত চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি আরো বৃদ্ধি করেছি এবং এইসব অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে আমরা শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি এবং ইতিমধ্যে হাতে নাতে বেশ কিছু অপরাধীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাহলে ভাই আরেকটা ব্যাপারে একটা একটু বিষয় আমরা এখানে জানতে চাই আপনার কাছে, আরেকটি যে প্রশ্ন, সেটি হচ্ছে যে সবকিছু তো 13 নভেম্বরকে কেন্দ্র করেই হচ্ছে সম্ভবত, যতটুকু আমরা বুঝছি এবং যতটুকু শুনছি, যে 13 তারিখে ঢাকা লকডাউনের একটি কর্মসূচি ঘোষণা করেছে, যার কার্যক্রম নিষিদ্ধ এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ, তার এবং সহযোগী সংগঠনগুলো, এবং তাকে ঘিরে সেই রাজনৈতিক দল যাদের কার্যক্রম নিষিদ্ধ আছে তাদের দ্বারাই এই সহিংসতা হচ্ছে বলে যতটুকু জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে। সেই হিসেবে আগামীকাল শেখ হাসিনার যে যে একটি রায়ের তারিখ নির্ধারণ হবে, রায় ঠিক নয়, আগামীকাল সেই তারিখটি নির্ধারণ হবে, সেজন্য বাড়তি নিরাপত্তাও দেখেছে। আগামীকাল অর্থাৎ রাত পোহালে যে দিন, সেটিকে নিয়ে কি এই 2-3 দিন আমরা যেরকম দেখছি, আপনাদের তথ্য কি তার থেকেও বেশি কোনো সহিংসতার আছে নাকি তার থেকে কম? আমার মনে হয় আমাদের যে প্রস্তুতি রয়েছে এবং পুলিশের মাঠের যে উপস্থিতি, সক্রিয় উপস্থিতি আমি বলবো, তাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই থাকবে। নগরবাসীর এ নিয়ে হয়তো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটা অনেকাংশে বৃদ্ধি করেছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের কাছে প্রতিনিয়তই কিন্তু তারা গ্রেপ্তার হচ্ছে। এর বাইরে যে বিভিন্ন সহিংসতার ঘটনা যারা ঘটাচ্ছে তাদেরকে আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছি। আশা করি আহ যে বিগত কয়েকদিনে যেরকম ঘটনাগুলো ঘটেছে এই প্রবণতাগুলো সামনের দিনে আরো কমে যাবে এবং শহরের উপর যে আমাদের যে ডমিনেন্স আইন শৃঙ্খলা বাহিনী সেটা দিন দিন আরো বৃদ্ধি পাবে। আমরা দেখছি যে পুলিশের পাশাপাশি মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী আছে, বিজিবিও আজকে মোতায়েন করা হয়েছে। কিন্তু তারপরেও মানে আপনারা কি তথ্য আগে পাচ্ছেন না, নাকি গাড়িতে আগুন দেওয়ার পরে টের পাচ্ছেন? নাকি সেই যে কথাটি বলা হচ্ছিল 5 আগস্টের পর থেকে, যে পুলিশ বাহিনী এক ধরনের ভেঙে পড়েছে, এখনও তারা মনোবল চাঙ্গা হয়নি কিংবা সব জায়গায় সক্রিয়ভাবে কাজ শুরু করতে পারেনি, সেরকম কোনো সংকট ফিল করেন নাকি তারা খুবই অ্যাক্টিভভাবে কাজ করছে? এটা আসলে আপনি যে উদ্বেগের কথা বলেছেন সেটা অনেকেই আমাকে প্রশ্ন করে। জি। একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে পুলিশের প্রধানত দুটো কাজ। একটা হচ্ছে অপরাধ দমন, আর একটা হচ্ছে অপরাধ হয়ে গেলে সেটা ডিটেকশন। প্রাথমিকভাবে আমরা যে প্রিভেন্টিভ কাজগুলো করে থাকি, বিভিন্ন পেট্রোলিং, আমাদের যেখানে সক্রিয় উপস্থিতির মাধ্যমে অপরাধীদেরকে অপরাধ থেকে বিরত রাখা।
এবং আমি মনে করি আমাদের যে গোয়েন্দা নজরদারি থেকে আরম্ভ করে মাঠে যে আমাদের সক্রিয় উপস্থিতি, সেটার কারণে কিন্তু অনেকগুলো অপরাধ কম হচ্ছে বা হচ্ছে না, বা অপরাধীরা সাহস করছে না। দ্বিতীয় হচ্ছে অপরাধ ডিটেকশন। জি। যারা বিভিন্ন রকমের অপরাধে জড়িত, আমরা তো আসলে কেউ জিরো ক্রাইম সোসাইটিতে বসবাস করছি না। সমাজে অপরাধী থাকবে, অপরাধ থাকবে। এই অপরাধী যখন এটা মানুষের একটা ন্যাচারাল একটা প্রবৃত্তি অপরাধের সাথে জড়িত থাকে। এই অপরাধ যখন সংঘটিত হচ্ছে, অপরাধীদেরকে আমরা কত দ্রুত সময়ে আইনের আওতায় নিয়ে আসছি, সেটা কিন্তু একটা বড় বিষয়। আপনারা সাম্প্রতিক সময়ে আমাদের যে ঢাকা মহানগর পুলিশের যে সাফল্যগুলো যদি আপনি পর্যালোচনা করেন, এই জিনিসটা কিন্তু যথাযথভাবে প্রতিফলিত হবে যে যত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গত 5ই আগস্টের পরে, আমরা কিন্তু দুই একটা ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ঘটনার কিন্তু রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি, এবং কোনো অপরাধী অপরাধ করে ছাড়া পেয়েছে এরকম নজির খুব কম। তারপরে যে দু একটা ব্যতিক্রম থাকে না তা না, আমরা সেক্ষেত্রেও হাল ছেড়ে দিইনি। এবং যারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন আগুন সন্ত্রাস এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে, এসবের ক্ষেত্রে আমরা সফল হব। ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যারা জড়িত ছিল না কেন, তাদেরকে আমরা বেশ কিছু চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসছি। এবং আমি যে কথা একটু আগে বললাম, এবং সেটা আমি দৃঢ়তার সাথে পুনরাবৃত্তি করছি, ঢাকা মহানগরবাসী আমাদের সাথে আছেন, থাকবেন, সেটা আমরা বিশ্বাস করি। এবং তাদের সহায়তা নিয়েই, তাদের যে কোনো প্রয়োজনে ঢাকা মহানগর পুলিশ তাদের সাথে থাকবে। অনেক ধন্যবাদ তালেবুর রহমান। আমরা প্রয়োজনে আবারও আপনার সাথে সম্পৃক্ত হব এবং কথা বলবো। আমরাও চাই যে সহিংসতা, সন্ত্রাস কিংবা মানুষের ভিতরে আতঙ্ক এবং আশঙ্কা সেগুলো কেটে যাক। শুধু ঢাকা না, সারা দেশ হোক শান্তিপূর্ণ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু স্টুডিওতে যেতে চাই। আমাদের আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে বিচার সংস্কার, সহিংসতা, নির্বাচনে সন্ধিক্ষণে। তো এই বিষয়টা সব কিছু নিয়ে আমরা রাখতে চাচ্ছিলাম, কিন্তু কিছু বিষয় খুব জরুরি। আমি প্রথমেই আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে যে জিনিসটি জানতে চাই সেটি হচ্ছে, আমরা আজকে সন্ধ্যার দিকে জানতে পারলাম যে প্রধান উপদেষ্টা আগামীকাল দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। আমার দুটি বিষয় জানার, কি ভাষণে থাকবে সেটি জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিলেই আমরা জানতে পারবো। কিন্তু একটু জানতে চাই সেটি হচ্ছে আগামীকাল রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে যে উদ্বেগ, আতঙ্ক, আশঙ্কা সেগুলো নিয়ে, নাকি জুলাই সনদের যে টুকু জায়গা বাকি আছে এখনো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, গণভোট নিয়ে, সে বিষয় নিয়ে কি ইস্যুতে আজ আগামীকাল আমরা প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ শুনতে পারব? আপনি এখানে তিনটা প্রসঙ্গ এনেছেন। প্রথমত একটা রায়ের তারিখ ঘোষণা, এটা একটা স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া। এখানে আসলে সরকারের কোনো করণীয় কিছু নেই। এটা আদালত এই সিদ্ধান্ত দেবে কখন তারা রায় দেবে বা রায় দেওয়ার অবস্থায় তারা আছে কিনা। আর দ্বিতীয় যে বিষয়টা, আপনি যে উদ্বেগ উৎকণ্ঠার কথা বলেছেন, সেটা আমাদের ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উনি একটু আগে ব্যাখ্যা করেছেন। আমরা মনে করি যে এটা নিয়েও আসলে উদ্বেগ বা এত উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। আমরা দেখেছি বা কারা এটা করে, যারা এই আগুন সন্ত্রাসগুলো করছে, তাদের আপনার যদি ফেসবুক পেজগুলো দেখেন আপনি, আগুন লাগিয়ে কারা আলহামদুলিল্লাহ বলছে, কারা সন্তোষ প্রকাশ করছে, কারা আগুন লাগানোর টিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে, এটা কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমেও রিপোর্ট হয়েছে, আপনার দেশের মানুষও দেখছে। পাশাপাশি এই অগ্নিকাণ্ডগুলোর সাথে সম্পৃক্ত বা সংশ্লিষ্ট বেশ কিছু দুষ্কৃতিকারী ইতিমধ্যে পুলিশের সাথে গ্রেপ্তার হয়েছে, তাদের পরিচয় জানা গেছে। তারা অনেকেই এই নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠনের কার্যক্রম সাথে জড়িত। সো এইটা আইনশৃঙ্খলা সম্পর্কিত বিষয়। আমরা মনে করি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সক্ষম এইগুলোকে দমন করার বিষয়ে। আর বাকি থাকলো সংস্কার, জুলাই সনদ। হ্যাঁ, সংস্কারের ক্ষেত্রে বা জুলাই সনদের ক্ষেত্রে আপনি জানেন যে সরকার রাজনৈতিক দলগুলোর কাছে একটা আহ্বান জানিয়েছিলেন। হ্যাঁ, এক সপ্তাহ ঠিক এভাবে ধরাবাঁধা কোনো বিষয় ছিল না। এখানে একটা বলেছিলেন যে সম্ভব হলে এক সপ্তাহ। যদি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হতো যে না, আমরা আরও কিছুদিন সময়ও চাই, তাহলে হয়তো বা সেটা বিবেচনা করার সুযোগ ছিল। এখন যেহেতু আপনার সেরকম কোনো রাজনৈতিক দলগুলোর মধ্যে দৃশ্যমান কোনো আলোচনার বিষয়টা সরকার দেখেনি,
বা সরকারকে রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করেও সেভাবে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানিয়েছে বলে এখন পর্যন্ত জানা যায়নি, তাহলে সরকারকে তো একটা সিদ্ধান্তে পৌঁছাতেই হবে। আপনি জানেন যে যদি আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ধরি, তাহলে আমাদের হাতে মোটামুটি 3 মাস সময় আছে। যদি একদম প্রথম সপ্তাহেই নির্বাচন হয় তাহলে হাতে কিন্তু সময় 3 মাসেরও কম। তো এরকম একটা সময়ে যখন জাতীয় নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হচ্ছে, তো নির্বাচনের আগে যেহেতু সংস্কারের একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে এবং সংস্কার একটা দাবি সরকারের কাছে সবার আছে এবং সংস্কার নিয়ে সরকার অনেক কাজও করেছে, সো একটা সিদ্ধান্ত সরকারকে তো দিতেই হবে। এবং এই সিদ্ধান্তটা দেওয়ার জন্য আগামীকালকের দিনটাকেই বেছে নেওয়ার একটা কারণ হতে পারে, আপনি জানেন যে আমাদের প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট কাউন্সিল অফ অ্যাডভাইজার্সের একটা আনুষ্ঠানিক মিটিং হয়। এখন গত এক সপ্তাহে যে রাজনৈতিক যে অগ্রগতি, কিছু অগ্রগতি হয়তো বা আপনার অনানুষ্ঠানিক আলোচনার ক্ষেত্রেও তো কিছু অগ্রগতি থাকতে পারে। আমি জানি না, এটা আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন ওনারা ভালো বলতে পারবেন যে আসলে এই ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে কোনো অগ্রগতি হয়েছে কিনা। যদি না হয় তাহলে সরকারের যারা দায়িত্বশীল আছেন তারা নিজেরাও আলোচনা করেছেন সরকার আসলে কী করবে। আমরা আশা করছি যে এইসব বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়তো বা সরকার আগামীকাল কাউন্সিল অফ অ্যাডভাইজার্সদের মিটিংয়ে চূড়ান্ত করবে এবং সেটাই হয়তো বা জাতির উদ্দেশ্যে। মিটিং কয়টায়? মাননীয় প্রধান উপদেষ্টা জানাবেন। মিটিং আগামীকালকে দুপুরের আগেই। মিটিংয়ের পরে আপনারা ফরেন সার্ভিস একাডেমিতে যেরকম সংবাদ সম্মেলন করেন ওটা না করে জাতির উদ্দেশ্যে ভাষণে হয়তো প্রধান উপদেষ্টা জানাবেন, সেরকমই একটা সম্ভাবনার কথা আমরা জানি। আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার আছে, যদিও আমরা বিরতির আগে সবার কাছে একটু যেতে চাই, আপনার কাছে প্রশ্নটি রেখেই যাই যে আপনি বললেন খুব বেশি আতঙ্ক বা উৎকণ্ঠার কারণ নেই জনগণের জন্য, এটি বলবেন স্বাভাবিক, কিন্তু যতটুকু হয়েছে, যতটুকু সহিংসতা হয়েছে আসলে সেটি কি সরকারের ব্যর্থতা নাকি অন্য কোনো কারণ, সেই বিষয়ে আমরা পরে জানবো। আমরা একটু তাজনুবা যাবেন আপনার কাছে এর বাইরে একটু অন্য বিষয়ে প্রথমে এটা জানতে চাই, এই প্রসঙ্গগুলোতে আলোচনা করব। সেটি হচ্ছে আজকে দেখলাম আমরা জামাত সহ 8 দলের যে কর্মসূচি বা তাদের যে দাবি এবং যমুনার সামনে যাওয়া কিংবা যারা যে আন্দোলন করছে সেই আন্দোলনের সঙ্গে আজকে এনসিপি সংহতি প্রকাশ করেছে। এটি একটু জানতে চাই, কেননা গতকাল পর্যন্ত জানি যে আপনাদের স্ট্যান্ড ছিল গণভোট আগে হোক পরে হোক এটা নিয়ে কোনো কথা নেই। এই অবস্থানটা সম্পর্কে একটু আমাদের বলবেন। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকে কালকে যে 13 নভেম্বরের এই গুপ্ত বাহিনীর যে আতঙ্কের কথা আপনারা আলোচনা করছিলেন, এটার প্রতিবাদে আজকে সব কয়টা রাজনৈতিক দল রাজপথে ছিল এবং এখনও কিন্তু আছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন কিন্তু আজকে এটার প্রতিবাদে মিছিল করেছে, বিক্ষোভ করেছে, বিবৃতি দিয়েছে এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তারা সরব। তাহলে আপনি কিন্তু দেখেন যে জুলাই যাদের মধ্যে ঐক্য ছিল এই প্রশ্নে কিন্তু তারা আবার ফ্যাসিস্ট প্রশ্নে কিন্তু আবার তারা ঐক্য, তার মানে কি এখানে তো কিন্তু আমরা আলোচনা করে কিন্তু এই সংহতি প্রকাশ করা হয় নাই। এখন 8 দলীয় তাদের যে মানে এনসিপি কিন্তু শুরু থেকেই বলে আসছে যে একটা রাষ্ট্রের যে আমরা মৌলিক সংস্কারটা চাই এবং যে কারণে আমরা এই সনদে সই করলাম না, বাস্তবায়নের পদ্ধতিটা যাতে অন্তর্ভুক্ত হয় এবং জুলাই সনদের আইনি ভিত্তিটা যাতে নিশ্চিত হয়। তো এই দাবিতে যদি কেউ আন্দোলন করে সেটাতে অবশ্যই শুধু জামাত না, যে কেউ করলেই আমরা এটাতে সংহতি জানাতে, কারণ একদম শেষ দিকে কিন্তু আমরা এই জুলাই সনদের বাস্তবায়নে চলে আসছি। তবে এই কথাটাও থাকে যে আমরা কিন্তু দেখেছি যে এই বাস্তবায়ন প্রক্রিয়া ছাড়াও কিন্তু জামাত ওখানে সই করে ফেলেছিল, যে একটা ভুল কিন্তু তারা করেছে। সো আমরা ধরে নিব যে এটা তাদের এখন এটা কোনো ধরনের একটা রাজনৈতিক কৌশল না তাদের এই আন্দোলনটা, কিন্তু আমরা এই আইনি ভিত্তির দাবিতে যেই সংগঠনই এই জুলাই সনদের আইনি ভিত্তিটা চাইবে, ঠিক যেভাবে আমরা জুলাইয়ের ঐক্যগুলা এই কালকে 13 নভেম্বরকে সামনে রেখে আমরা যেভাবে এক হয়ে গেলাম, আমরা কিন্তু এই জুলাই সনদ প্রশ্নেও কিন্তু আমরা যাদের এটার আইনি ভিত্তি চাইবে তাদের সাথে আমরা সংহতি প্রকাশ করব। এটা আমার কাছে মনে হয় এখন রাজনৈতিক অবস্থানের সাথে আসলে না, আমাদের এই জুলাই সনদটা আমাদের অন্যতম একটা দাবি ছিল 5ই আগস্টের পরে বা এই গণ অভ্যুত্থানের একটা শক্তি হিসাবে আমাদের অন্যতম একটা দাবি ছিল এই জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে এটার বাস্তবায়ন প্রক্রিয়াটা যাতে স্পষ্ট হয়। এখানে আরেকটু আমি উল্লেখ করি, কালকে যেহেতু প্রধান উপদেষ্টা অ্যাড্রেস করবেন, আমরা আশা করছি যে এটার একটা সুনির্দিষ্ট সুরাহা বা এটার একটা দিক নির্দেশনা
সব রাজনৈতিক, আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি সব রাজনৈতিক দলের সাথেই কিন্তু উপদেষ্টারা অনানুষ্ঠানিক বৈঠক করেছেন, যোগাযোগ করেছেন এবং সব পক্ষের যাতে এটাতে একমত হয় সেই উদ্যোগ কিন্তু সরকারের পক্ষ থেকে থাকবেন, এটা কিন্তু আমরা শুনছি বা পত্রিকাতেও পড়েছি। তো আমরা আশা করছি যে কালকে এটা একটা সুনির্দিষ্ট সুরাহা হবে। ওকে, আমরা একটু এবিএম মোশাররফ হোসেন আপনার কাছেও যেতে চাই। এই প্রশ্নটার একটু উত্তর ছোট্ট করে আপনার কাছ থেকে নেই যে এই যে সহিংসতা, আতঙ্ক, আশঙ্কা, বাজ পোড়ানো, ককটেল বিস্ফোরণ, এ ব্যাপারে বিএনপি যেমন নির্বাচনের ব্যাপারে অনড়, নির্বাচন চায়, সংস্কারও চায়, বিচারও চায়, কিন্তু এক্ষেত্রে বিএনপি কোনো মানে আলাদাভাবে যেমন অবস্থান নিচ্ছে, সরকারকে কোনো চাপ দিচ্ছে কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য? আজকে আমরা শুনলাম আমির খসরু মাহমুদ চৌধুরী এটি নিয়ে কথা বলেছেন। সন্ধ্যার দিকে তারেক রহমান তিনি বিপ্লব সংহতি দিবসের আলোচনায় এটি নিয়ে কথা বলেছেন যে তিনি ফ্যাসিস্ট স্বৈরাচার আবার সুযোগ পাবে এরকম একটি জায়গা। বিএনপির অবস্থানটা কি আসলে? না, আসলে আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি যে ঐক্যের কোনো বিকল্প নাই। যেমন আপনি জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কিন্তু এই যে ফেসিস যারা পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণেই কিন্তু রাজনীতিতে তাদের অনুপস্থিতিটা কিন্তু এখন দৃশ্যমান, কোথাও নাই। কালকে একটা নানা ধরনের আতঙ্ক, একটা ভয়, শঙ্কা ছড়ানো হচ্ছে। আমরা ব্যক্তিগত মনে করি যে যারা পালিয়ে গেছে ফেসিস্ট, তাদের সেই সক্ষমতা নাই বাংলাদেশের মানুষের জনজীবনে একটা বিঘ্ন তৈরি করার। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বলা যেতে পারে। যে ঘটনাগুলি ঘটছে, আপনি যদি ঘটনার আপনি অকারেন্সের যদি আপনি প্লেস দেখেন, টাইম দেখেন, অথবা এর কিন্তু সুনির্দিষ্ট দৃশ্যমান কোনো কিছু পাওয়া যায় না। ভোর রাতে, সকালবেলায়, অর্থাৎ যখন মানুষ ঘুমে, অথবা একটা গাড়ি কোথাও পড়ে আছে। যেমন আজকে একটা পুলিশের গাড়ির কথা আমরা দেখলাম, পুলিশ কি বলছে, গাড়ির এক জায়গায় পার্ক করা ছিল, রমনা থানার ছিল। এখন আপনার গাড়িতে একটা নর্মাল আজকালকার কিছু যদি একটু দাহ্য পদার্থ কোথাও ফেলে দিয়ে আগুন দিয়ে দিলে আগুন চলে যাবে। অর্থাৎ এটা হলো আতঙ্ক সৃষ্টি করার জন্য কোনো মহল চেষ্টা করছে। কিন্তু আপনি কি এটা লক্ষ্য করেন মানুষের মাঝে কি সেই উৎকণ্ঠার সেই উদ্বেগ কি আছে? আমার কাছে মনে হয় না। কারণ আমরা মনে করি বাংলাদেশের মানুষ যেভাবে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে, এই সকল বিচ্ছিন্ন ঘটনা দিয়ে তাদের ফিরে আসার কোনো পথ তৈরি হবে, এটা চিন্তা করার কোনো সুযোগ নেই। একটা ব্যাপার একটু জানি, ফিরে আসার কোনো পথ তৈরি হবে না, কিন্তু আপনার দলের মহাসচিবের বক্তব্য কি বলে ধরেন আপনি একটু ব্যাখ্যাই করবেন। সেটি হচ্ছে যখন ঠাকুরগাঁয়ের গতকালকে বক্তব্যে আমরা দেখলাম সবাই একটি বিষয় নিয়ে সমালোচনা করেছেন বেশি। আমি দেখলাম যে তিনি বলেছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে সমস্ত বা প্রতিহিংসার যে মামলাগুলো হচ্ছে, সেই মামলাগুলো ক্ষমতায় আসলে তারা সব উড্র করবে। এটি নিয়ে আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরে এসে ক্ষমা চাইতে বলছেন, তারপরে জনগণ ক্ষমা করবে, এটি কি এক ধরনের ওয়েলকাম করা কিনা? না, এখন আমরা দেখেন শেখ হাসিনারকে আমরা কি চাই, যে বিচার। যে জুলাই গণ অভ্যুত্থানে আজকে 2000 মানুষ শহীদ হয়েছে, বিশেষ করে ছাত্র জনতা। আজকে সেই বিচার তো আমরা, যার জন্য আপনি দেখবেন এই যে আগামী দিনে আমাদের আকাঙ্ক্ষা তিনটা, একটা হলো সংস্কার, একটা বিচার, একটা নির্বাচন। তো বিচার তো আমাদের অন্যতম একটা কম্পোনেন্ট। সুতরাং সেই বিচারটা করতে হলে আমরা যদি শেখ হাসিনাকে দৃশ্যমান বিচার করতে পারি, তার এফেক্টিভটা অনেক বেশি হবে। বরং উনি দেখবেন যে অদ্যুত্বপূর্ণ যে আচরণগুলি করছে, উনি তো এখানে নাই, বরং আমরা দেখছি একটা পার্শ্ববর্তী দেশে অবস্থান করে উনি নানাভাবে এমন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে যে এই সরকারের বৈধতা নিয়ে বা এই সরকারের যে আকাঙ্ক্ষার ব্যাপারে উনি বিদ্যাঙ্গুলি দেখাতে। যেমন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, উনি প্রথম যে ভাষণটা দিয়েছিলেন সেখানে আপনি যদি দেখেন, সেখানে বলেছিলেন ডক্টর ইউনূস কিছু মৌলবাদী শক্তি নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। আসলে কি তাই? বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আছে এবং যার মূল ভিত্তি হলো রাজনৈতিক শক্তিগুলি। তো ওনার যদি শক্তি থাকতে, সাহস থাকতে, এই পরিস্থিতির মোকাবেলা করতেন। আজকে যদি মনে করতেন যে কোনো অপরাধের সাথে উনি সম্পৃক্ত না, তো এখানে থেকে উনি আদালতকে ফেস করে উনি প্রমাণ যদি করতে পারতেন, তাইলে ওনাকে রাজনীতিবিদ মনে করতাম, বা এই দেশের প্রতি তার মমত্ববোধ, ভালোবাসা বা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা। ওনার তো কিছুই নাই, উনি তো একটা ফেসিস্ট স্বৈরাচার, নির্বিঘ্নে মানুষকে হত্যা করেছে, বাংলাদেশের যত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ডিস্ট্রয় করে দিয়েছে। সুতরাং তাদের বক্তব্য নিয়ে আগামী দিনে আমাদের চিন্তা করার খুব একটা কারণ আছে বলে আমি মনে করি। আমি মনে করি বরং রাজনৈতিক দলগুলির মধ্যে যে বিভেদ আছে, এটা হলো তার পার্টির পার্সোনাল ইন্টারেস্ট, কিন্তু সামগ্রিক ন্যাশনাল ইন্টারেস্টে কারো কোনো দ্বিমত নাই। দেখেন সবাই বলে সংস্কার চাই, সবাই বলে নির্বাচন চাই, সবাই বলে বিচার চাই। এই ক্ষেত্রে কারোর মধ্যে কোনো দ্বিমত আছে? এখন প্রত্যেকটা দলের নিজস্ব কিছু ম্যানিফেস্টো আছে, নিজস্ব আইডিওলজি আছে। আর মহাসচিবের যে কথা বলছেন, আমি আর কথাটা বলি, আমি কাল দেখেছিলাম
আচ্ছা, মহাসচিবের এই বক্তব্যটা আমরা একটা বিরতি নিয়ে আসি, আপনার কাছেই শুনবো। এইটার পাশাপাশি এটাও জানতে চাবো যে যেদিন রায়ের তারিখ ঘোষণা করা হবে তার আগের দিন এরকম একটি বক্তব্য দিয়ে জনগণের কাছে ক্ষমা চাইতে না বলে, মানে জনগণের কাছে ক্ষমা চাইতে না বলে কেন আদালতে আত্মসমর্পণের আহ্বান জানালেন না, সেই প্রশ্নটার উত্তর দেবো। একটু বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান। আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন স্টুডিওতে। এছাড়াও আমাদের ঢাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন যারা ঢাকার খবর সংগ্রহ করছে। আমরা আলোচনায় যাব, তার আগে আমরা একটু রাজধানীর ফার্মগেট এলাকায় যাব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা তার কাছে জানতে চাবো যে আসলে সেখানকার পরিস্থিতি কি, ঢাকার পরিস্থিতি কি। সন্ধ্যা থেকে সকাল থেকে বিকেল থেকেই দেখছি আপনি ঢাকার বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় কথা বলছেন। এই মুহূর্তে সেখানে কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন আরিফ। আরিফ শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা একটু পরে যাব। আমরা আরিফ, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আরিফের কাছে একটু পরে সংযুক্ত হচ্ছি। আমি যে প্রশ্নটা কিছুক্ষণ আগে যে প্রশ্নটি আপনাকে করেছিলাম সেই প্রশ্নটি একটু জানতে চাই। আপনি একটু দেখবেন, এখানে যে প্রশ্নটা হলো, গতকাল আমাদের মহাসচিব আলমগীর ঠাকুরগাঁ ছিলেন, ওখানে উনি একটা বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন অনেক, যেমন এই 5ই আগস্টের পর আপনি দেখবেন অনেক মামলা হয়েছে, যে মামলার মানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 20-25 জনকে দিয়ে অনেক সাধারণ লোককে স্বার্থ হাসিলের জন্য আসামি দিয়েছেন। উনি ওই প্রসঙ্গে বলেছেন যদি কেউ নিরীহ থেকে থাকে, উনি কিন্তু স্পেসিফিক বলে নাই যে আওয়ামী লীগের না, ওইটা ক্লিয়ার। আমি যে প্রশ্নটা আপনাকে করছিলাম মোশাররফ ভাই, আপনি এভাবে ভেবে দেখেছেন কিনা যে জনগণের কাছে ক্ষমা না চেয়ে যেদিন আদালতে তার রায় দেবে তার আগের দিনই তারিখ নির্ধারণ হবে, তার আগের দিনই জনগণের কাছে ক্ষমা চাইতে না বলে কেন আদালতে আত্মসমর্পণ করতে বললেন? না, আদালতে আমরা তো বিচার চাচ্ছি। আমরা চাচ্ছি যে শেখ হাসিনাকে আপনার এই যে অপরাধের জন্য তার তো বিচার হওয়া উচিত। তো সুতরাং আমরা তো আমাদের এই 2000 লোক শহীদ হয়েছে, 15 বছর অসংখ্য লোককে গুম করেছে, এখনো অনেকে নিখোঁজ আছে। সুতরাং এই অপরাধের জন্য তার বিচার হবে না? অবশ্যই বিচার হতে হবে। যার জন্য আমরা বলছি আদালতের মাধ্যমে যদি শেখ হাসিনাকে আমরা দ্বন্দ্বটা দিতে পারি, এটা নিয়ে কোনো বিতর্ক থাকবে না। এটা ভোটের রাজনীতির কোনো বিষয় না যে আওয়ামী লীগের, না, সেটা ভোটের রাজনীতি। আমরা চাই সে অপরাধ করেছে, অপরাধের শাস্তি হোক, এর বাইরে তো কোনো কিছু নেই। ওকে, এবং আওয়ামী লীগকে কোনো অনুকম্পা দেখাবার মতো কোনো সুযোগ নাই কোথাও। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু এই মুহূর্তে আবুল কালাম আজাদ মজুমদার ভাই, আপনার কাছে যে বিষয়টি, যে প্রশ্নটি রেখেছিলাম, যে আমাদের দেশে সাধারণত দেখা যায় যে ধরনের ঘটনা যখনই হয় তখনই সরকার, রাজনৈতিক দল সবাই মিলে একটা কম্বাইন্ড উদ্যোগের ছাড়া এটা আসলে মানে ব্যর্থতা কি শুধু সরকারের কিনা, এটা প্রথমে বলেন। ব্যর্থতা হিসেবে আপনি কোনটাকে? ব্যর্থতা হিসেবে বলছি আমি, ধরেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে একটা গাড়ি জ্বলছে, একটা ককটেল বিস্ফোরণ হইলো, অগ্নিসংযোগ হইলো, সেগুলো তো জনমনে তো আতঙ্ক থাকে। না, আমি মনে করি না যে এটা ব্যর্থতা এই কারণে যে মনে করি না আপনার। আজাদ মজুমদার ভাই, আপনার কাছে একটু মানে আমরা একটু আরিফকে এখন কানেক্ট করতে পেরেছি, একটু শুনে আসি, তারপরে আপনার কাছে যাব। আরিফ, আপনি একটু বলবেন, আমরা একটু আগে আপনার সাথে সংযুক্ত হচ্ছিলাম, মনে হচ্ছিল সেখানে কোনো একটু অস্বাভাবিক পরিস্থিতিই মনে হচ্ছিল। আসলে সেখানকার আপনি কোথায় আছেন? সম্ভবত ফার্মগেটে। সেখানকার পরিস্থিতি কি? সারাদিন আপনি ছিলেন, সন্ধ্যার পর থেকেই বিভিন্ন জায়গার ঘটনা দেখা, এখন এই মুহূর্তে ফার্মগেটে কি অবস্থা? ফার্মগেটে এখনও বলা যায় যে বিভিন্ন সংগঠন, বিশেষ করে রাজনৈতিক যে সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে, কর্মীরা রয়েছে, তারা শক্ত অবস্থানে রয়েছেন। তারা বলছেন যে কোনো ক্রমেই ছাত্রলীগ বা আওয়ামী লীগের, অর্থাৎ যাদের কার্যক্রম নিষিদ্ধ, যাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, তাদের কোনো রকম কার্যক্রম কিন্তু এখানে হতে দিবেন না। যার কারণে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত যে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন বিএনপির, বর্তমানে আমি ফার্মগেট যেখানে রয়েছে আনন্দ সিনেমা হলের সামনে, এখানে বিএনপির যে নেতৃবৃন্দ
নেতৃবৃন্দ বা কর্মীরা তাদের এখানে অবস্থান রয়েছে। তারা লাঠি সোঁটা নিয়ে এখানে তারা অবস্থান নিয়েছেন এবং কোনো ক্রমেই যেখানে ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা তারা পাচ্ছে তারা দৌড়ে সেখানে তারা চলে যাচ্ছেন এবং কোথাও ঝটিকা মিছিল কিংবা কোনো মিছিলের সন্ধান পেলে তারা সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। মূলত এখন পর্যন্ত এখানে যে যারা একত্রিত হয়েছেন এটার পিছনে কিছু আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ আগেই ফার্মগেট এলাকাতে একটি ঝটিকা মিছিল হয়েছিল। সেই মিছিলকে কেন্দ্র করেই মূলত বিএনপির যে নেতাকর্মীরা তাদের এখানে অবস্থান এবং পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের এখানে অবস্থান রয়েছে। এবং এছাড়া বলা যায় যে আমি সন্ধ্যার পর থেকে বেশ কয়েকটি জায়গায় কিন্তু যে অগ্নিসংযোগের যে ঘটনা, আগুন দেওয়ার যে ঘটনা যানবাহনে সেটি কিন্তু ঘটেছে। দোলাইপাড়ে আগুন দেওয়া হয়েছে এবং টিএসসি সহ বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তেজগাঁওয়ের ট্রেনে একটি আগুন দেওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে এবং সেই আগুনটি আমরা পুলিশের সাথে কথা বলেছি। তারা প্রাথমিকভাবে যদিও ধারণা করেছেন, তারা বলছেন যে এটি ওখানে যারা বসবাস করে রাস্তায় তারা আগুন পোহাতে গিয়ে ট্রেনে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এবং তবে দুজনকে এই ঘটনায় আটকও করা হয়েছে এবং সব মিলিয়ে বলা যায় যে একটি থমথমে পরিস্থিতি বিরাজমান এবং সকাল থেকেই আজকে সারা দিনব্যাপী বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবেই বিচ্ছিন্নভাবেই যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে এবং অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং মোড়ে মোড়ে তাদের যে তল্লাশির যে কার্যক্রম সেটি কিন্তু গভীর রাত হলেও সেটির ধারাবাহিকতা কিন্তু রয়েছে এবং জুলাই ঐক্য নামক একটি সংগঠন যারা জুলাই আগস্টে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, তাদের পক্ষ থেকেও কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে এবং তারা বলার চেষ্টা করেছেন যে এবং যেহেতু জুলাই ঐক্য এবং ডাকসু সহ বেশ কয়েকটি সংগঠন ইতিমধ্যে বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা বিক্ষোভ মিছিল থেকে যে বার্তাটি দেওয়ার চেষ্টা করেছেন তাদের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের দৃশ্যমান অর্থাৎ যারা জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃশ্যমান বিচার না করার কারণেই মূলত এখন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার সাহস পাচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের যে সমস্ত নেতাকর্মী রয়েছে তারা এবং তারা অনতিবিলম্বে তারা বলছেন যেন দৃশ্যমান বিচার এবং আগামীকালকে শেখ হাসিনার রায় যেন সঠিক একটি রায় হয়, সেই দৃশ্যমান বিচার ব্যবস্থার দিকে যেন যায় সেই প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। অনেক অনেক ধন্যবাদ সুলতান মাহমুদ আরিফ, আপনি সঙ্গেই থাকুন, সাবধানে থাকুন। আজাদ মজুমদার ভাই, আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম আসলে ব্যর্থতা এই অর্থে বলছি যে একটি মানুষও অশান্তিতে উদ্বেগে উৎকণ্ঠায় থাকুক সেটি নিশ্চয়ই সরকার চায় না, সেই জায়গা থেকে না। দেখেন আপনার এখন গত কয়েকদিনে যারা কয়েকটি ঘটনা ঘটিয়েছে আমি এখন এগুলোকে বিচ্ছিন্ন ঘটনাই বলবো। তারা দেশে যুদ্ধ ঘোষণা করেছে দেশের বিরুদ্ধে। আপনি দেখেছেন যে তাদের কিছু কর্মী বিদেশে বসে বলেছে যে তাদেরকে অস্ত্র নিয়ে নামতে হবে, এরকম কথাও বলেছে। আবার কিভাবে আগুন লাগাতে হবে সেটা ট্রেনিং কিন্তু তারা অনলাইনে তাদের কর্মীদেরকে দিচ্ছে। তো এরকম যখন পরিস্থিতি, যখন একটা গোষ্ঠী দেশটাকে ঘোষণা দিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু এটা মেনে নিয়ে এই থ্রেটটাকে মেনে নিয়ে কাজ করা হচ্ছে, তো সেই তুলনায় তারা যেরকম তর্জন গর্জন তারা করছে আমরা অনলাইনে অন্তত দেখেছি, সেই তুলনায় যে ঘটনাগুলো ঘটেছে এগুলো আমি খুব বড় করে দেখতে চাই না। আমি মনে করি না যে এগুলোতে আতঙ্কিত হওয়ার কিছু আছে, বরঞ্চ এগুলো আমরা আমাদের মিডিয়াও যখন অনেক সময় আমরা মিডিয়াতেও বিষয়গুলো এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বলার চেষ্টা করা হয় যাতে মনে হয় যে দেশে বিরাট একটা সংকট তৈরি হয়েছে। আমি মনে করি যে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় না। দেশের মানুষ যে সজাগ আছে সেটা আপনাদের রিপোর্টের আপনাদের প্রতিবেদনে আমরা দেখেছি যে দেশের মানুষ সজাগ আছে, শুধু রাস্তায় রাজনৈতিক কর্মীরা না, দেশের সাধারণ মানুষও সচেতন আছে। যেখানে কেউ যদি এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করছে সাধারণ মানুষই তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে। তো এইটা আর আজকে এই ধরনের এটা তো একটা এক্সপেক্টেড ছিল, বিকজ আপনি জানেন যে আগামীকালকে একটা রায়ের তারিখ ঘোষণা করা হবে। রায়ের তারিখ এই রায়টা যাতে না হতে পারে, এই রায়টাকে কোনোভাবে রায়টাকে বিঘ্নিত করা, রায়টাকে বিলম্বিত করা, এই প্রচেষ্টা তো তারা চেষ্টা করছেই। এবং সেই 13 তারিখ কেন তারা বেছে নিয়েছে? অন্য দিনেও তো লকডাউন করতে পারতো। 13 তারিখ তারা বেছে নিয়েছে পরিষ্কারভাবে, যেহেতু 13 তারিখ একটা রায়ের তারিখ ঘোষণা করা হবে
এই রায়টাকে প্রভাবিত করার জন্য যারা রায় দিবেন বা যারা এই বিচার কার্যের সাথে জড়িত, আপনার সাক্ষী যারা আছেন মামলার সাথে বিভিন্ন সাথে সংশ্লিষ্ট, তাদের মধ্যে এক ধরনের ভীতি সঞ্চার করার জন্য, কারণ এটা মাত্র একটা মামলা, আরও পরবর্তীতে অনেকগুলো মামলা আসবে বিচারে, সেই মামলাগুলোতে যাতে কোনো সাক্ষী হাজির না হয়, সাক্ষীদেরকে ভয়ভীতি দেখানোর জন্য, বিচার কার্যটাকে প্রভাবিত করার জন্য এই বিচারের তারিখ যেদিন ঘোষণা করা হবে সেই দিনটাকে বেছে নেওয়া হয়েছে এই ধরনের নাশকতামূলক কার্যক্রমের জন্য। আজাদ ভাই, আরেকটা ব্যাপার একটু বলেন। আপনি বললেন যে এক্সপেক্টেড, এটা খুব বেশি বড় কিছু না, কিন্তু বিচ্ছিন্ন ঘটনাও বলেছেন আপনি। এখন যদি একটা রায়ের তারিখ নির্ধারণের দিনেই এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তাহলে রায় যেদিন হবে সেদিনকে আরো বেশি আশঙ্কা করা একটা স্বাভাবিক না? না না, নিশ্চয়ই আশঙ্কা তো আছে, আমরা তো এই আশঙ্কাগুলো একবারের জন্য উড়িয়ে দিই না। আপনি যদি মাননীয় প্রধান উপদেষ্টার প্রথম দিককার কিছু ভাষণ খেয়াল করেন, উনি কিন্তু বলেছে এই বছরটাই আমাদের যুদ্ধাবস্থার মধ্যে দিয়ে যেতে হবে, কারণ একটা গোষ্ঠী দেশের মধ্যে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে। তো আমাদের যখন রায় ঘোষণা হবে, যখন জাতীয় নির্বাচন হবে, তখন কিছু লোক তো দেশে এই ধরনের সাবভার্সিভ অ্যাক্টিভিটিস চালানোর চেষ্টা করবেই, এবং সেটার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকেও সতর্ক রাখা হয়েছে। আপনি দেখেছেন যে এই রায়ের এই সময়ে আপনার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা জনগণকে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, আমার বিশ্বাস আমাদের যারা রাজনৈতিক দল আছে তারাও জনগণকে আশ্বস্ত করবে যে এদের এইসব কর্মকাণ্ড নিয়ে আতঙ্কিত হওয়ার মতো আসলে কিছু নেই। ওকে, আমরা একটু তাজনুবা যাবেন, অনেকক্ষণ পর আপনার কাছে আবার আসলাম। আপনি একটু যে প্রসঙ্গে আপনার কাছে জিজ্ঞেস করেছিলাম সেটার সঙ্গে এই পরিস্থিতি, যদি আপনি ওই প্রশ্নের উত্তরেও বলেছেন, তারপরে একটু জানতে চাই। আমরা যখন দেশের এরকম একটা পরিস্থিতি দেখি, তখন দেখি যে নিজেদের ভেতরে বা রাজনৈতিক দলগুলো এনসিপি, জামাত, বিএনপি, তাদের ভিতরে ভিন্ন ভিন্ন অবস্থান থাকলেও কেন যেন সবাই আবার এক হয়ে যায়। তো এক্ষেত্রে কি 8 দলের সাথে এনসিপি এক হয়ে গেল, না বিএনপি সবাই একসঙ্গেই আছে? না, এটা তো আসলে জুলাই সনদের আইনি ভিত্তিটাই হচ্ছে এখন মেইন আমাদের কথা, এবং এটার বাস্তবায়ন কিভাবে হবে। আপনি যদি নির্বাচনটাকে একটা ধাপ বলেন, তার আগে হচ্ছে এই ধাপ। আমাদের সামনে এখন এই দুইটা জিনিস, যদি দুইটা অধ্যায়, সো আপনি এটার সুরাহা করে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাব। তো জুলাই সনদের আইনি ভিত্তিটার এখন আসলে এটা একটা জাতীয় এজেন্ডা, এটা আমরা সবসময় বলেছি, এটা আমাদের কোনো দলের একক কিছু না। এটা বাস্তবায়ন হলে যে এনসিপি খুব লাভবান হয়ে যাবে এরকম না, আমাদের জাস্ট মৌলিক সংস্কারগুলো নিশ্চিত করার জন্য। তো এটাতে তারা 8 দল, এটাতে তো আমাদের এই কয়েকটা দলের মধ্যে ভিন্ন মত আছে। গণভোটের সময়সীমাটাকে এনসিপি সবসময় বলেছে যে এটাতে আমরা রিজিড না, যে এটা বাস্তবায়ন, এটা যদি নির্বাচনের দিনও হয় কোনো অসুবিধা নাই, কিন্তু আগে হলে ভালো, আমাদের অবস্থান ছিল এটা। কিন্তু এটার আইনি ভিত্তিটাতে কিন্তু আমাদের বরাবরই আমাদের এটাতে অনড় অবস্থান ছিল। সো আমরা কিন্তু একা এই একটা কারণে এই জুলাই সনদের সনদটাতে যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি দাবি ছিল সেটাতে আমরা সই করি নাই। কালকের পর কি সই করতে পারেন আপনারা? আমাদের তো যে এটা কিভাবে বাস্তবায়ন হবে এবং গণভোটের ভিত্তিটা কিভাবে হবে, এখানে প্রশ্নটা কি থাকবে, এবং এর পরে পরবর্তী সংসদ এটার কি এখতিয়ার পাবে। আমাদের যে একটা রূপরেখা ছিল যে পরবর্তী সংসদ ডুয়েল রোল প্লে করবে, সংবিধান সংস্কার সভা এবং হচ্ছে আইনসভার, এই জিনিসগুলা ইনক্লুড হচ্ছে কিনা। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এটা আদেশটা কে দিবেন। আমরা চেয়েছি যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা প্রধান উপদেষ্টা দিবে, কারণ সেটার কারণও আমরা অনেকবার ব্যাখ্যা করেছি সুস্পষ্টভাবে। সো এইটার সাথে এখন আপনি যদি কোনো দল, যে কোনো দল, 8 দল না, যে কোনো রাজনৈতিক দল যদি এটার জন্য আন্দোলন করে মাঠে থাকে, অবশ্যই আমরা সংহতি জানাবো, কারণ এটা একটা জাতীয় এজেন্ডা। তো এটা এখন এসে রাজনৈতিক অবস্থানের সাথে আমার মনে হয় না এখানে কোনো সাংঘর্ষিক আছে। বরং আমি একটু উদ্বেগ জানাতে চাই যে মোশাররফ ভাই বললেন যে আপনার প্রশ্নের উত্তরে বলছিলেন ফখরুল সাহেবের বক্তব্যের সাথে ভোটের রাজনীতির কোনো উনি কিন্তু 2 দিন আগেও বলেছেন যে নৌকার সমর্থকদের আশ্বস্ত করেছেন যে ধানের শীষ পাশে থাকবে। আমি আজকেই আপনাদের চ্যানেলের 10টার নিউজটা দেখছিলাম, যেখানে উনি যে আসনে, ওখানে 7 বার এর আগে আওয়ামী লীগ জয়ী হয়েছে এবং বিএনপি 2 বার হয়েছে। সো এই যে ভোটের রাজনীতি এবং এটা কেন্দ্রিক যে বিএনপির মনোযোগটা, যে ওই ভোটের রাজনীতি করার জন্য নৌকার সমর্থকদেরকে আশ্বস্ত করা এবং তাদের এই যে বক্তব্যগুলো জুলাই সনদ বাস্তবায়নের আগে কিন্তু আমাদেরকে কিন্তু উদ্বিগ্ন করছে। এই কারণে করছে যে একটা জাতি পুরো কিন্তু আমরা এটার ভুক্তভোগী। এই জুলাই এই দুঃশাসনের
ভুক্তভোগী, এতগুলো মানুষ মারা গেল, এবং এর পরে দাঁড়িয়ে যে জুলাই সনদের ভিত্তিতে যে নির্বাচনটা হবে, সেই জুলাই সনদটা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা কাটেনি। যদিও কালকে প্রধান উপদেষ্টা বক্তব্যে, আমি বারবার বলছি, আমি আশা করছি যে এটার একটা সুরাহা হবে। তাহলে এটার বাস্তবায়ন হওয়ার আগে আপনারা যদি ভোটের রাজনীতিতে মনোযোগ করেন এবং নৌকার সমর্থকদের আশ্বস্ত করেন, সেটা কিন্তু আমাদেরকে উদ্বিগ্ন করে। আমরা কিন্তু আপনাদেরকে এদিকে চাই। আমরা একটা ব্যাপারে একটু আপনার কাছে একটু জানতে চাই, প্রশ্নটা আমার মোশাররফ ভাইয়ের কাছেও থাকবে। সেটি হচ্ছে যে সরকার তো ঐকমত্য কমিশনের কাছ থেকে একটা সুপারিশ বা প্রস্তাব পেয়েছে, তার ভিত্তিতে এখন যেহেতু রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি, সরকার একটা সিদ্ধান্ত দেবে। সেই সিদ্ধান্তটা কারো পক্ষে যাবে হয়তো, কারো বিপক্ষে যাবে হয়তো। যেদিকেই যাক, আপনাদের পক্ষে না গেলে কি আপনারা সাইনও করবেন না, কিংবা ওইটার সাথে সরকারের সাথে সম্পূর্ণ ডিফার করে যাবেন কিনা? একটা কথা হচ্ছে, এই জুলাই সনদের ভিত্তিতে কিন্তু সামনে নির্বাচন হবে, এবং নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। সো এটাকে সামনে রেখে সব দলকে কিন্তু একমতে আসতে হবে। এখানে আসলে আর যদি কিন্তুর মতো আমার মনে হয় না অবস্থা আছে। আমি যেটা বলছিলাম, এই গত এক সপ্তাহে যে আলোচনাটা হচ্ছে, যে যতটুকু পত্রিকায় আসছে বা যতটুকু আমরা জানছি, এখানে কিন্তু উপদেষ্টাদের মধ্যেও ভিন্ন মত আছে। একজন উপদেষ্টা হয়তো এভাবে চাচ্ছে, দুইজন হয়তো বিএনপি যেভাবে চাচ্ছে সেভাবে চাচ্ছে। এখন কার কোথায় বড় আপত্তি? আমি নিশ্চিত যে সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা করছে অনানুষ্ঠানিকভাবে। তাহলে কে কোথায় ছাড় দিবে? কে নোট অফ ডিসেন্ট থাকবে না? গণভোটের সময়টা কখন হবে? কে আদেশটা দিবে? গণভোটের প্রশ্নটা কি হবে? জুলাই সনদের আইনি ভিত্তিটা কিভাবে নিশ্চিত হবে? 4-5টা কিন্তু মূল বিষয় কিন্তু এখানে আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সরকার এইটার সাথে যে সিদ্ধান্ত নিবে, এই সিদ্ধান্তটা প্রত্যেকটা রাজনৈতিক দলের মেনে নিতে হবে দেশের স্বার্থে। কারণ এটাও আমি বিশ্বাস করি যে সরকার একদম কারো কোনো উপর কোনো কিছু চাপিয়ে দিবে না। আমাদের এই যে দীর্ঘ একটা আলোচনার পরে আমরা যতটুকুতে সম্মত হয়েছে, এবং জুলাই সনদটা কিন্তু গণভোটের মাধ্যমে জনগণ থেকে অনুমোদন প্রাপ্ত হয়ে আসবে, তাহলে এটাকে কিন্তু আমাদেরকে জনগণের কাছে ছাড়তে হবে। এখন এখানে কয়টা প্রশ্ন থাকবে, কি প্রশ্ন থাকবে, এগুলো নিয়ে নিশ্চয়ই আমার মনে হয় যে ঐক্যমতে পৌঁছানোর পরেই কালকে প্রধান উপদেষ্টা যখন আমাদেরকে জানাবে, তার আগে এই জিনিসগুলা সলভ হয়ে যাবে। আরেকটা ব্যাপার একটু আপনার এই পর্যায়ে একটু জানতে চাই, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে একটু তৃণমূলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না পাওয়া, কেন্দ্রীয় পর্যায়ের লবিংয়ের ভিত্তিতে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে এমন অভিযোগে আমরা দেখেছি যে নোয়াখালীতে নবগঠিত যে আহ্বায়ক কমিটি হয়েছে, সেটা 41 মানে কয়েক ঘন্টার মধ্যে 41 সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদনের পর প্রকাশ্য ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে 23 জন নেতা পদত্যাগ করেছেন। এছাড়া কেন্দ্রেও আমরা শুনি যে কখনো কখনো কারো কারো বক্তব্য বা ভিন্ন ভিন্ন অবস্থান মনে হয়। এই জায়গাগুলো কি একটা দলের ভেতরেও কি আপনারা পুরোটা মানে সংগঠিত বা ঐক্যবদ্ধ বা ইউনাইটেড আছেন, নাকি বিভিন্ন জায়গায় নতুন দল হিসেবে অনেক সংকটে পড়তে হচ্ছে? আমার মনে হয় এই সমস্যাটা প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে বা প্রত্যেকটা সংগঠনের যে যত মধ্যে বড় আছে। হতে থাকে, হ্যাঁ, যখন বড় হতে থাকে তখন এই সমস্যাগুলো থাকে। মূল জায়গা হচ্ছে কে কত গণতান্ত্রিকভাবে এটাকে মিটিগেট করতে পারছে। আমি এই নিউজটা আমিও দেখেছি, কিন্তু এটার ডিটেলস আমি আসলেই এখনো জানি না। কারণ একটা সোর্স থেকে আমি শুনেছি যে একজন করেছে, মানে এটা যুব শক্তির যে জেলা কমিটি করা হয়েছে, সেটা 41 জনের ভিতরে 23 জন পদত্যাগ করেছে। এটা নিউজটা আমি দেখেছি। পাশাপাশি আরেকটা সোর্স থেকে শুনেছি যে 23 জন না, একজন হয়তো করেছে বাকি। তো এটার ডিটেলসটা যদি আমি জানতাম আমি আপনাকে বলতে পারতাম। কিন্তু এটুকু আমি বলতে পারি যে যখন দলের মধ্যে, এটা যে শুধু এনসিপির মধ্যেই আপনার মতবিরোধ থাকবে বা মতের জন্য একটা পদত্যাগের এই বিষয়গুলো, আমার মনে হয় না যে শুধু নতুন দল হিসেবে আমাদের, সব রাজনৈতিক দলের মধ্যেই আছে। কিন্তু আমরা যেটা চাই যে এটা কতটা গণতান্ত্রিকভাবে এটাকে আমরা সলভ করতে পারি, মানে ক্ল্যাশে না গিয়ে। ওকে, মোশাররফ ভাই, আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, জুলাই ঘোষণাপত্র যখন হলো তখন দেখলাম যে বিএনপির নেতারা সবাই সামনে ছিল, বেশ সরকারের সাথে একটা ভালো সম্পর্কই মনে হচ্ছিল। প্রধান উপদেষ্টা একেবারে পাশেই ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে বিএনপি সবার আগে স্বাক্ষর করবে যারা, তার ভিতরে বিএনপির নাম শোনা গেছে, কিন্তু সে স্বাগতও জানিয়েছে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যখন ঐকমত্য কমিশন প্রস্তাব দিল, তখন সেটিকে জনগণের সাথে প্রতারণা হিসেবে বিএনপি মহাসচিব বলেছেন এটি রাজনৈতিক দলগুলোর সাথেও প্রতারণা, এবং ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠা করেছে, এরকম একটি কথা সালাউদ্দিন আহমেদ বলেছে। এখন ফাইনাল একটা সিদ্ধান্ত সরকার দিবে, সেই সিদ্ধান্ত বিএনপির পক্ষে বিপক্ষে কোন দিকে যাবে এটা তো আমরা বলতে পারি না। আগামী দিনে দেশ বিনির্মাণের ক্ষেত্রে বিএনপির অবস্থান কি থাকবে? না, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ঐকমত্য কমিশনের যে সনদ স্বাক্ষর অনুষ্ঠান, জি, আপনি দেখবেন ইউনিট সরকার কিন্তু একটা চমৎকার কাজ করেছে।
এই স্বাক্ষরটা কিন্তু আপনার প্রধান উপদেষ্টার কার্যালয়ে হতে পারত, এই স্বাক্ষরটা অথবা কোনো বদ্ধ ঘরে হতে পারত, কিন্তু উনি কি করেছে জাতীয় সংসদের সামনে 18 কোটি মানুষকে সাক্ষী রেখে কিন্তু রাজনৈতিক দলগুলির কমিটমেন্ট উনি নিয়েছে। আমি মনে করি বাংলাদেশের যদি কোনো দল রাজনীতি করতে হলে এই কমিটমেন্টকে বাস্তবায়ন করতেই হবে। শুধু তাই না, আপনি দেখেন এখানে 84 পয়েন্টের উপর ঐক্যমত হয়েছে, কিন্তু এর বাইরেও কিন্তু 6টি বিশেষ পয়েন্টের উপর যে স্বাক্ষর করেছে, এটা কিন্তু 6টি বিষয়ের উপর। সেখানে কি ছিল, যে কথাটা ডক্টর জাবিন এরা বারবার বলার চেষ্টা করে, ওখানে কিন্তু সবাই বলেছে এটাকে আইনের আমরা ভিত্তি দেব, এটা নিয়ে আমরা আদালতে কখনো প্রশ্ন তুলব না, এটা প্রয়োজনে সংবিধানের যেখানে সংরক্ষণ করা দরকার সেখানে আমরা করব। অর্থাৎ রাজনৈতিক দলগুলি কমিটমেন্টের যে জায়গাগুলি দরকার ছিল প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা ঐক্যমত হয়েছে। এখন আপনি বলতেছেন বিএনপি কেন এই প্রশ্নটা করেছে, কারণ আপনি দেখবেন এই যে সনদটা স্বাক্ষর হয়েছে, বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেটা সহ ওখানে উপস্থাপন হয়েছিল। বিএনপি কি বলেছে, আমি এখন নোট অফ ডিসেন্ট দিলাম, আমি আগামী নির্বাচনে আমরা দলীয় যে ম্যানিফেস্টো হবে, আমরা যে ভোটারদের কাছে যাব, নাগরিকদের কাছে যাব, আমরা এই যে নোট অফ ডিসেন্ট সহ জনগণ যদি আমাদেরকে সমর্থন করে তাহলে আমরা এটা মেনে নেব, আর যদি নাও করে তো জনগণের সেই রায়কেও আমরা সম্মান করব। কিন্তু এখানে জনগণের বিএনপির বক্তব্যটা হলো যে ঐক্যমত কমিশন নোট অফ ডিসেন্ট যদি যদি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করতেন তাহলে এই বিতর্ক কিন্তু থাকতো না, বরং এটা বিএনপি মনে করে এটা অনেস্টির ক্ষেত্রে একটা বিরাট সংকট তৈরি করেছে। এক, দ্বিতীয়ত আরেকটি কথা বিএনপি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি ডাকেন অথবা প্রধানমন্ত্রী যদি কোনো সিদ্ধান্ত, প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত দেন, বিএনপির সেই ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। সুতরাং এখানে কোনো সংশয়, কোনো অনিশ্চয়তা এটা আছে বলে আমি কোনোভাবে মনে করি না। আজকে আপনি শুরুতেই বলছিলেন তারেক রহমানের বক্তব্য প্রসঙ্গে, তারেক রহমানের বক্তব্যের একটা অংশ একটু আপনি নিশ্চয়ই শুনেছেন যে এখন সবার কাছে স্পষ্ট তিনি বলছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে, যেটি তাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অনেক সময় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে, যেটা নিজেদের বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল, বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত, পরাজিত, পলাতক, স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলগুলোর ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সবার ভেবে দেখবার বা ভাবার সময় এসেছে। না, এটা তারেক রহমান বলেছে এই কারণে। আজকে দেখেন আমরা আওয়ামী লীগকে কিন্তু সবাই প্রত্যাখ্যান করেছি, কিন্তু কেউ কেউ বলছে, কোনো দল বলছে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি। তাহলে যদি আপনি ক্ষমা করেন তাহলে আপনি বিচার চান কোন? বিএনপি আর জামাতের নেতারাই বেশি ক্ষমা করতেছে বিভিন্ন জায়গায়। না, বিএনপি আনুষ্ঠানিকভাবে কোথাও বলে নাই যাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু বলেছে। জামাতের আমিরও বলছে যে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, মির্জা ফখরুল ইসলাম। আমি তো প্রতিহিংসা চাই না, কিন্তু আমি চাই যে আপনি ফৌজদারি অপরাধগুলি করেছেন, আমার ভাইকে হত্যা করেছেন, আমার এই গণতন্ত্রকে ডিস্ট্রয় করে দিয়েছেন, আমার গুম করেছেন, তার বিচার কি আমি চাইবো না? আপনি তাকে ক্ষমা করার রাইট আপনাকে কে দিয়েছে? আপনাকে জনগণ কি রাইট দিয়েছে? যারা শহীদ হয়েছে যে ওই পরিবার কি আপনাকে দিয়েছে? সুতরাং আমরা মনে করি এইটা পলিটিক্যালি কোনো বিশেষ পারপাস সার্ভ করার জন্য তার এই বক্তব্যগুলি বলছে, যার জন্য তারেক রহমান বলছে যে হয়তো এই জন আকাঙ্ক্ষার সাথে কেউ আজকে মানে এটা কি আমরা কি শব্দটা ব্যবহার করব, জন আকাঙ্ক্ষাকে ধারণ না করে কেউ নিজেদের স্বার্থকে বিবেচনা করে নানা ধরনের বক্তব্য দিচ্ছে, এদের ব্যাপারে সতর্ক থাকার জন্য উনি আহ্বান জানিয়েছেন। আমি মনে করি ইট ইজ দ্য কারেক্ট পলিটিক্যাল পার্টিগুলির জন্য। ওকে, আমরা একদম শেষ মুহূর্তে আছি। আমি একটা ব্যাপারে একটু আজাদ মজুমদার ভাই আপনার কাছে জানতে চাই। ভারতীয় দূতকে আজকে তলব করা হয়েছে, সেখানে শেখ হাসিনার কথা বলা বন্ধের আহ্বান জানিয়েছে এবং ঢাকায় ভারতীয় উপ হাইকমিশনার পবন ভাদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ করে বাংলাদেশের পক্ষ থেকে গভীর আনুষ্ঠানিক উদ্বেগ জানানো হয়েছে। আমাদের এর বেশি কিছু করার আছে কিনা? না, দেখেন এই উদ্বেগটা তো আরো আগেও জানানো হয়েছে, সেজন্যই বললাম। মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু এটা বেশ কয়েকবার বলেছেন যে ভারত কাকে আশ্রয় দেবে না দেবে এটা ভারতের ব্যাপার, কিন্তু ভারতের মাটি ব্যবহার করে কেউ যাতে বাংলাদেশের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড না করে, সেখানে বসে যদি উনি কথা বলেন এবং উস্কানিমূলক বক্তব্য দেন তাতে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। তো এরকম একটা আশঙ্কার আগে থেকে ব্যক্ত করা হয়েছিল, এটা ভারতের সর্বোচ্চ ফোরামেও বলা হয়েছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, মিটিং করেছেন, সেখানেও এই উদ্বেগের কথা বলা হয়েছে। ভারতের যে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই, তারা যখন ওনার সাক্ষাৎকার নিতে
আমাদের কার্যালয়ে এসেছেন, সেখানেও উনি এই আহ্বান জানিয়েছেন। সরকার প্রধানের এই আহ্বানের সাথেই আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আজকের যে আহ্বান, এটা আমি মনে করি সঙ্গতিপূর্ণ। আমরা আমাদের দিক থেকে আমাদের বক্তব্যটা পরিষ্কারভাবে জানিয়ে রাখতে পারি। তারপর ভারত কী সিদ্ধান্ত দেবে, এটা একান্তই ভারতের বিষয়। আমরা মনে করি যে এক্ষেত্রে কূটনীতিক উপায়ে শিষ্টাচার বজায় রেখে কূটনীতিক যতটা সম্ভব ভারতের উপর চাপ তৈরি করা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেই চেষ্টাটা করে যাবে। তাজনুভা জাবিন, আপনার কাছে একেবারে 1 মিনিট একটা বিষয় একটু জানতে চাই। আপনারা কি মনে করেন সেটি, যে আমরা অন্তর্বর্তী সরকারের মূল টার্গেট ছিল হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কালকে একটা তারিখও নির্ধারিত হবে। কাঙ্ক্ষিত সংস্কারের পরে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে আশাবাদী কতটুকু, কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা? চ্যালেঞ্জ হচ্ছে এই জুলাই সনদের এই বাস্তবায়ন প্রক্রিয়াটা এবং গণভোটেরটা, যেটা মোশাররফ ভাই বললেন যে নোট অফ ডিসেন্টের কথা। আমরা একটা জিনিস ওনাদেরকে বুঝাতে পারছি না যে আপনি যেসব বিষয়ে ভিন্ন মত দিয়েছেন, ইটস নট নেসেসারি যে জনগণও ওইসব বিষয়ে ভিন্ন মত দিবে। তাহলে আপনারাই কিন্তু আপনাদের ভিন্ন মতটা জনগণের উপর চাপিয়ে দিচ্ছেন। আপনারা যখন গণভোটে এটাকে বাদ দিতে বলছেন বা এটার আমরা যে বলছি এটার কোনো কার্যকারিতা থাকবে না জনগণ যখন রায় দিয়ে দিবে, তাহলে এই জায়গাটা কিন্তু একদম সিম্পল যে বিএনপি এটাতে ভিন্ন মত, ইটস নট নেসেসারি যে জনগণকেও এটাতে ভিন্ন মত জানাতে হবে। জনগণ যদি বলে যে না, এটা সাংবিধানিক রাষ্ট্রগুলোর প্রধান একটা নিরপেক্ষ বডি নিয়োগ দিবে, তাহলে কেন সেটা আমরা মানব না? জনগণ যদি বলে যে না, এটা হবে না, তখন তো বিএনপি রাজি হলেও আমরা মানতে পারবো না। সো এই যে এই বিষয়টা খুব সিম্পল বিষয়টা, এবং এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে যে আমরা এখনও এটাতে ঐক্যমত হতে পারছি না, এবং এটার ব্যাপারে যে যদি কিন্তু ছাড়া, এবং এটাকে যে একটা রাজনৈতিক বার্গেনিংয়ের একটা অস্ত্র হিসেবে আমরা এই জুলাই সনদটাকে ব্যবহার করছি, আমার কাছে মনে হয় যে এটাই অন্যতম চ্যালেঞ্জ। এবং এটা যদি পার হতে পারি তাহলে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন, তার আগেও কিন্তু সম্ভব। একই প্রশ্ন। আমি একটা কথা বলি, আপনি যদি এই রাজনৈতিক দলগুলির মধ্যে যদি ভিন্নতা না থাকতো, জি 30 সেকেন্ডে, হ্যাঁ আমি 30 সেকেন্ড শেষ করি, তাহলে তো এই ঐক্যমত কমিশন যে আয়োজনটা করেছিলেন একটা অর্ডিন্যান্স দিয়ে দিলে তো হয়ে যায়। এক্স্যাক্টলি। কিন্তু রাজনীতিতে গণতান্ত্রিক রীতিনীতি সমাজ ব্যবস্থায় দ্বিমত থাকবে, ঐক্যমত থাকবে, সামগ্রিক আপনি যতটুকু এদেরকে একত্রিত করে একটা সিদ্ধান্ত নিতে পারেন, সেইটাই হলো গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী দিক। অনেক ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেন, মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং তাজনুভা জাবিন, আপনাদের তিনজনকেই, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি রাত জেগে কষ্ট করে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে শুধু এতটুকু বলবো, আর কোনো আগুন আতঙ্ক নয়, ফাগুন আসুক জনমনে, সেই প্রত্যাশা থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।